নমস্কার। আচ্ছা, মাত্র ৪২৩টা ভোট কি একটা গোটা বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে? আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব পশ্চিমবঙ্গের বলরামপুরের গভীরে গিয়ে। দেখুন, এটা কোনো রাজনৈতিক পক্ষ বা বিপক্ষের বিশ্লেষণ নয়। এটা হলো ডেটা আর তথ্যের উপর ভিত্তি করে একটা অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা, সেখানকার মাটির বাস্তবতা আর সংখ্যার মধ্যে লুকিয়ে থাকা আসল রাজনীতিটাকে বোঝার একটা চেষ্টা। চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার পথটা। আমরা শুরু করব বলরামপুরের মাটির গল্প দিয়ে। তারপর দেখব ভোটের সংখ্যা কি বলছে। এরপর কাটাছেঁড়া করব এই জনাদেশের, শুনব মানুষের অভিযোগের প্রতিধ্বনি, আর সবশেষে শাসনের জন্য একটা সুস্পষ্ট নীলনকশা আর ভবিষ্যতের পথ নিয়ে কথা বলব। আমরা যখন বাংলা শব্দটা ভাবি তখন সাধারণত চোখের সামনে সবুজ ধানক্ষেত, নদী, এইসব ছবিই ভেসে ওঠে, তাই না? কিন্তু বলরামপুরের গল্পটা একটু অন্যরকম। এটা বাংলার সেই চেনা ছবি নয়। এটা জঙ্গলমহল, মালভূমির একটা আধা শুষ্ক অংশ, যেখানে মাটি বেশ কঠিন আর মানুষের জীবনটাও সংগ্রামের। এই যে দেখুন পশ্চিমবঙ্গের মানচিত্রটা, একদম দক্ষিণ পশ্চিমে যে পুরুলিয়া জেলা, তারই মধ্যে রয়েছে বলরামপুর। এই ভৌগোলিক অবস্থানটাই কিন্তু এখানকার অর্থনীতি, সমাজ আর রাজনীতির চরিত্রটা গড়ে দিয়েছে। এটা সমতলের বাংলা থেকে অনেকটাই আলাদা, একটা রুক্ষ শুষ্ক মালভূমির প্রতিচ্ছবি। এখানকার সামাজিক গঠনটা বেশ ইন্টারেস্টিং আর রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। মোট জনসংখ্যার প্রায় ৩২% হলেন তপশিলি উপজাতি, যাদের বেশিরভাগই সাঁওতাল সম্প্রদায়ের। ১২% তপশিলি জাতি, আর তার সাথে আছে প্রভাবশালী মাহাতো সম্প্রদায়ের মতো ওবিসি গোষ্ঠী। ধর্মীয় দিক দিয়ে দেখলে প্রায় ৭৯% হিন্দু আর ১৫%-এর মতো মানুষ আদিবাসী ধর্ম পালন করেন। এই যে একটা দুস্থক জনবিন্যাস, এটাই কিন্তু বলরামপুরের রাজনৈতিক সমীকরণের আসল চাবিকাঠি। কিন্তু এই মানুষগুলোর রোজকার জীবন বেশ কঠিন, কারণ উন্নয়নের কিছু প্রাথমিক জিনিস এখানে এখনও পৌঁছায়নি। যেমন ধরুন জাতীয় সড়ক ১৮, যেটা এই অঞ্চলে লাইফলাইন হওয়া উচিত, সেটা গর্তে ভর্তি। গ্রামের রাস্তাগুলো বর্ষায় তো চলার অযোগ্য হয়ে যায়। এলাকাটা খরাপ্রবণ, অথচ সেচের জন্য খাল বা পুকুরগুলো সারানো হয় না। চাকরি সুযোগ বলতে প্রায় কিছুই নেই, তাই এখানকার যুবকদের বাধ্য হয়ে কেরালা বা অন্য রাজ্যে কাজের খোঁজে যেতে হয়। এমনকি রেশনের চালের মান নিয়েও মানুষের মধ্যে তীব্র অসন্তোষ আছে। এই সমস্যাগুলোই এখানকার রাজনীতির মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো মাটির বাস্তবতা তো আমরা বুঝলাম। এবার চলুন সরাসরি সংখ্যার জগতে প্রবেশ করি। ২০২১ সালের নির্বাচনটা ছিল একেবারে রুদ্ধশ্বাস একটা লড়াই, যা আমাদের একটা খুব অল্প ব্যবধানের জয়ের গল্প বলে। আর সংখ্যাগুলোই সেই গল্পের সবচেয়ে বড় সাক্ষী। মাত্র ৪২৩, হ্যাঁ, এটাই ছিল জয়ের ব্যবধান। ভাবুন একবার, একটা গোটা বিধানসভা নির্বাচনে যেখানে লক্ষ লক্ষ মানুষ ভোট দিচ্ছেন, সেখানে জয় আর হারের মধ্যে পার্থক্য গড়ে দিল মাত্র ৪২৩টা ভোট। এর মানে কি? এর মানে হলো প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা মানুষের মতামত এখানে নির্ণায়ক ছিল। ভোটের শতাংশের দিকে তাকালে এই ৪২৩ ভোটের ব্যবধানটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, বিজেপির প্রার্থী পেয়েছিলেন ৪৫.২২% ভোট, আর তৃণমূলের প্রার্থী ৪৫.০১%। মানে ফারাকটা 0.21%-এরও কম। এই ফলাফলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এখানকার ভোটাররা কতটা গভীরভাবে বিভক্ত ছিলেন। কিন্তু এই ফলটা তো আর একদিনে হয়নি। আমরা যদি একটু পিছিয়ে ২০১৬ সালের দিকে তাকাই, দেখব তখন লড়াইটা ছিল মূলত তৃণমূল আর কংগ্রেসের মধ্যে। বিজেপি তখন মাত্র ৫% ভোট পেয়েছিল, প্রায় আলোচনার বাইরে। কিন্তু ৫ বছরের মধ্যে ২০২১-এ এসে পুরো ছবিটা বদলে গেল। কংগ্রেসের ভোট আর তৃণমূলেরও কিছু ভোট বিজেপির দিকে চলে এলো। প্রায় ৪-৭% ভোটের এই যে একটা শিফট, এটাই বিজেপির জয়ের পথ তৈরি করে দিয়েছিল। এখন প্রশ্ন উঠছে, এই যে জনাদেশ, এর আসল মানেটা কি? নতুন যে নেতৃত্ব এসেছেন, তার শক্তি বাকি, দুর্বলতায় বাকি, আর তার সামনে চ্যালেঞ্জগুলোই বাকি রকম। আসুন এই জনাদেশটাকে একটু কাটাছেঁড়া করে দেখা যাক। যিনি জিতেছেন সেই বানেশ্বর মাহাতোর সবচেয়ে বড় শক্তি হল তার স্থানীয় পরিচয়। তিনি এলাকার মাহাতো এবং সাঁওতাল সম্প্রদায়ের মানুষের কাছে নিজের আবেদন পৌঁছে দিতে পেরেছেন। আর সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল, সেটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। অন্যদিকে দুর্বলতাও আছে। তিনি রাজনীতিতে নতুন, একজন অনভিজ্ঞ বিধায়ক। আর মাত্র ৪২৩ ভোটের এই জয়টা কিন্তু খুব একটা স্থিতিশীল জনাদেশ নয়। নতুন বিধায়কের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আগের প্রশাসনের পারফরমেন্সের ঘাটতি পূরণ করা। এই ডেলিভারি স্কোরকার্ডটা দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। দেখুন, জনকল্যাণমূলক প্রকল্পে ১০-এর মধ্যে মাত্র ৩, পরিকাঠামোতে ২, আর মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে ৪। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে যে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, আর নতুন নেতৃত্বের সামনে কাজটা বেশ কঠিন।
আর এখানেই একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। রাজনৈতিক ভাষণ বা প্রতিশ্রুতি সবসময়ই দায়িত্ববোধ থেকে আসা উচিত, কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যেকটা নাগরিকের সম্মান, যারা সরল বিশ্বাসে নিজেদের ভোটটা দেন। প্রতিটি নাগরিকের এই মর্যাদাকে রক্ষা করা আমাদের সংবিধানের অন্যতম মূল ভিত্তি। 2021 সালের ফলাফলের পেছনে শুধু দৃশ্যমান কারণ বা সংখ্যাই ছিল না, এর পেছনে ছিল মানুষের মনে জমে থাকা গভীর ক্ষোভ আর অভিযোগের প্রতিধ্বনি। চলুন এবার আমরা সেই মূল কারণগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করি। এই টেবিলটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে। এই নির্বাচনে টাকা পয়সা বা প্রকল্পের চেয়েও বড় হয়ে উঠেছিল মানুষের আবেগ, পরিচয় আর আত্মসম্মানের মতো বিষয়গুলো। যেমন ধরুন উপজাতি বা মাহাতো সম্প্রদায়ের নেতৃত্ব বা রাজনৈতিক শহীদদের আখ্যান। এই সম্পদগুলো অনেক বেশি মূল্যবান আর দুর্লভ প্রমাণিত হয়েছে, যা কেন্দ্রীয় প্রকল্পের তহবিলও ছাপিয়ে গেছে। আর এই আবেগগুলোকে আরও উস্কে দিয়েছিল কিছু গভীর ক্ষত, যেমন কাঠমানিয়ার দুর্নীতির অভিযোগ, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে তরুণদের মনে জমে থাকা ক্ষোভ, পুরনো রাজনৈতিক হিংসার ভয় আর চাকরির অভাবে হতাশ হয়ে যুবকদের বাইরে চলে যাওয়া। এগুলো শুধু সমস্যা ছিল না, এগুলো ছিল মানুষের মনের গভীর ক্ষত, যার নিরাময় দরকার ছিল। এই রকম পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে কিছু শেখা যেতে পারে, যেমন ত্রিপুরায় বুথ স্তরের ম্যানেজমেন্টের যে মডেল দেখা গেছে, বা আসামে যেভাবে সংবেদনশীল বিষয়গুলোতে একটা স্পষ্ট ন্যারেটিভ বা আখ্যান তৈরি করা হয়েছে, সেই কৌশলগুলো বলরামপুরের জন্যেও প্রাসঙ্গিক হতে পারে। তবে যে কোনো কৌশল প্রয়োগ করার আগে আরও একটা মৌলিক নীতি মনে রাখতে হবে, তা হল নাগরিকের তথ্যের সুরক্ষা। মানুষের ব্যক্তিগত তথ্য খুব সংবেদনশীল, তাই তা শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে, ব্যক্তির পূর্ণ সম্মতি নিয়ে এবং তার মর্যাদাকে সবার আগে রেখে ব্যবহার করা উচিত। এটা ভারতের আইনি কাঠামোর অধীনে গোপনীয়তা এবং সম্মতির একটা মূল নীতি। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণগুলো নিয়ে আলোচনা করলাম। এবার সময় হল সমাধানের দিকে তাকানোর। এই সূত্র উপাদান থেকে শাসনের জন্য একটা কার্যকরী নীল নকশা উঠে এসেছে, যা শুধু বিশ্লেষণেই থেমে থাকে না, বরং সেটাকে কাজে পরিণত করার পথ দেখায়। এই নীল নকশার একেবারে কেন্দ্রে রয়েছে 3টে বড় পরিকাঠামো প্রকল্প। প্রথমত, 700 কোটি টাকা খরচ করে জাতীয় সড়ক 18কে 6 লেনের করা। এতে ব্যবসা বাণিজ্য বাড়বে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। দ্বিতীয়ত, 50 কোটি টাকা দিয়ে বলরামপুর বাগমুন্ডি গ্রামীণ রাস্তার উন্নতি, যাতে গ্রামের মানুষ সহজে বাজারে পৌঁছতে পারে। আর তৃতীয়ত, 100 কোটি টাকা দিয়ে কংসাবতী খালের সংস্কার, যা হাজার হাজার হেক্টর জমিতে সেচ দেবে আর ফসলের সুরক্ষা নিশ্চিত করবে। শুধু বড় প্রকল্প নয়, মানুষের ঘরে ঘরে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ারও একটা পরিকল্পনা আছে। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনায় 10,000 পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া, জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়া, আর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পে এলাকার সবাইকে অন্তর্ভুক্ত করা। এই সব উন্নয়নমূলক কাজকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ইন্টারেস্টিং কৌশল রয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এর 4টে দিক: দুর্নীতির বিরুদ্ধে শিবের মতো আগ্রাসন, কেন্দ্রীয় প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিষ্ণুর মতো স্থিতিশীলতা, প্রচারের জন্য ব্রহ্মার মতো উদ্ভাবন, আর এলাকার মানুষকে রক্ষা করার জন্য দুর্গার মতো সুরক্ষা। অর্থাৎ এটা শাসন আর রাজনীতির একটা সমন্বিত প্রয়াস। সবশেষে আমরা একটা খুব জরুরি প্রশ্নের সামনে এসে দাঁড়াই। এই যে নির্বাচনের ফলাফল, এটা কি একটা চূড়ান্ত রায়, নাকি ভোটারদের তরফ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা? মনে রাখতে হবে, 423 ভোটের লিড কিন্তু কোনো কিল্লা নয়, এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই আসল প্রশ্নটা হলো, এই জনাদেশ কি শুধুই শাসন করার অধিকার দেয়, নাকি এটা আসলে একটা স্পষ্ট বার্তা যে এবার কথা নয়, কাজ করে দেখাতে হবে? নেতৃত্বকে এই প্রশ্নের উত্তরটা তাদের কাজের মাধ্যমেই দিতে হবে। কারণ ভবিষ্যৎ তো আগে থেকে লেখা থাকে না, সেটাকে তৈরি করতে হয়। উৎসর্গ, সঠিক কৌশল আর মানুষের ভালোর জন্য অবিরাম কাজ করে যাওয়ার মাধ্যমেই একটা উন্নত ভবিষ্যৎ করা যায়। ফলাফলটা সুযোগের ওপর নির্ভর করে না, এটা নিয়মতান্ত্রিক চেষ্টার মাধ্যমে তৈরি করতে হয়। যে সকল নেতৃত্ব জনকেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে নিজেদের নির্বাচনী এলাকাকে উন্নত করতে আগ্রহী, তারা blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করতে পারেন, অথবা 08042041602 নম্বরে ফোন করতে পারেন। কারণ উদ্দেশ্য রাজনীতির ঊর্ধ্বে।